স্যার আমাদের ফার্স্ট সিটিটা কখন হবে? ভার্সিটিটা আমি এলএমএস এ বলে দিব, ওই সময় দেখতে পারবেন, সমস্যা নেই। সিটিটা শিডিউল বানাবো আজকে, তারপর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আপনারা তো মনে হয় স্লাইডটা দেখতে পাচ্ছেন। জি স্যার। তো মনে হয় আমরা, মানে আপনাদের মনে আছে যে আমরা লাস্ট ক্লাসে এরকম ক্যালকুলেশন পর্যন্ত করেছিলাম যে আমাদের যদি একটা প্রোগ্রাম দেওয়া থাকে তাহলে সেটার টাইম কমপ্লেক্সিটি কত বা কত সময় লাগবে, সেটা আমরা হচ্ছে যে স্টেপ কাউন্ট করতাম, যে সে প্রোগ্রামটা চলছে আসলে কয়টা স্টেপ লাগবে। সেটা কি হতো, সেটা আসলে একটা এফ এন বা এন এর একটা ফাংশন হতো। এন হচ্ছে সাইজ অফ ইনপুট। তো আমরা বলেছিলাম যে আসলে এন এর ফাংশন অনেক ভাবে হতে পারে। তারপর অনেকগুলো ফাংশন দেখেছিলাম। একটা ফাংশন ছিল হচ্ছে n/3, আর একটা ফাংশন আমরা দেখেছিলাম একটা এরকম ছিল যে খালি n। আরেকটা বলেছিলাম এরকম fn, এটা হচ্ছে n/10 স্কয়ার। আমরা কি বলেছিলাম, ধরেন আপনাদের কাছে তিনটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে একটা প্রবলেমকে সলভ করার জন্য। তো তিনটা অ্যাপ্রোচের আপনারা ধরেন টাইম
বা ওই অ্যালগরিদমের স্টেপ কাউন্ট করেছেন, স্টেপ কাউন্ট করে এরকম আমরা এরকম রেজাল্ট পেয়েছি যে একটা অ্যাপ্রোচে লাগে হচ্ছে n/3 টাইম, আর একটা অ্যাপ্রোচে লাগে হচ্ছে n টাইম, আর একটা অ্যাপ্রোচে লাগে হচ্ছে n/10 হোল স্কয়ার টাইম। তা আমরা একটা অর্ডারিং করতে চাচ্ছি যে কোন অ্যালগরিদমটা সবচেয়ে ভালো, কোন অ্যালগরিদমটা সবচেয়ে খারাপ। তো আমাদের কি করা লাগবে, তো আমাদের আসলে এই গ্রাফগুলো একটু প্লট করা লাগবে। যে গ্রাফ প্লট করে আগে দেখা লাগবে যে আসলে এদের নেচারটা কিরকম এই ফাংশনগুলোর। আচ্ছা, তো আমরা যদি গ্রাফ প্লট করি তাহলে এরকম একটা জিনিস পাচ্ছিলাম যে আমাদের রেড গ্রাফটা ঢুকতে চাচ্ছে, তাকে ঢুকিয়ে নিই। আচ্ছা, ওকে, রেড গ্রাফটা আমরা দেখেছিলাম, রেড গ্রাফটা সবার একেবারে তলা দিয়ে যাচ্ছিল, একেবারে নিচ দিয়ে চলে গেছিল। রেড গ্রাফটা স্ট্রেট লাইন নিচ দিয়ে চলে গেছে। ইয়েলো কার্ভটা যে fn ইকুয়ালস টু n, সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে এরকম, সেটা হচ্ছে এই রেডের উপর দিয়ে চলে গেছে এরকম। আর যে ব্লুটা ইন্টারেস্টিং, ব্লুটা এরকম ছিল, এক্সপোনেনশিয়ালি বেড়ে যাবে। এক্সপোনেনশিয়াল না, ওটা এক্সপোনেনশিয়াল না, তো এটা হচ্ছে মানে কোয়াড্রেটিক ফাংশন, আসলে ঢাল এক্সপোনেনশিয়ালের মতো লাগে দেখতে। হ্যাঁ, আচ্ছা, সেটার নেচারটা কিরকম যে n ইকুয়াল টু 10 সময় পর্যন্ত সেটা খুব আস্তে আস্তে বৃদ্ধি পায়। যখন n ইকুয়াল টু 10 ক্রস করে তখন সে আসলে ইয়েলো লাইন ছেড়েও উপরে উঠে যায়। ঠিক আছে, তো আমাদেরকে যদি মানে কেউ যদি জিজ্ঞাসা করে যে আসলে কোন অ্যালগরিদমটা বেটার, তা আমরা অবশ্যই বলতে পারবো যে না, লালটা তো অবশ্যই বেটার, এটা হচ্ছে ফার্স্ট, অনেক ভালো অ্যালগরিদম। কিন্তু আমাদেরকে যদি বলে এই 2 আর 3 এর মধ্যে, মানে ইয়েলো আর যে ব্লু, এই কার্ভটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে বলে, তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে। দেখা যাবে যে যখন n 10 থেকে ছোট তখন ব্লু কার্ভটা ছোট, কম, তার মানে টাইম কম লাগতেছে। আবার n যখন 10 থেকে বড় হয়ে যায় তখন আবার ব্লু কার্ভের টাইম বেশি লাগতেছে ইয়েলো কার্ভ থেকে। তো আমরা বলতে পারতেছি না। তো আমরা অ্যানালাইসিসের জন্য একটা কনসেপ্ট আনলাম যে অ্যাসিম্পটোটিক নোটেশন। এটা আসার কারণ হলো যে আমরা সবসময় গ্রাফটা যখন n টেন্স টু ইনফিনিটির দিকে চলে যাবে, তার মানে আমরা যখন দেখবো আমাদের ইনপুট সাইজটা এতই বড়, অনেক বড়, যে সেটাকে আমরা ইনফিনিটি ধরতে পারতেছি, মানে আমাদের এখানে n তো হচ্ছে ইনপুট সাইজ। তো যখন আমাদের গ্রাফের n অনেক বড় হয়ে যাবে, সেইখানে যে গ্রাফটা ভালো সেই অ্যালগরিদমটাই ভালো। তার মানে দেখা যাচ্ছে যখন আমাদের n অনেক বড়, তখন দেখা যাচ্ছে যে আসলে আমাদের যে ব্লু কার্ভটা আসলে অনেক উপরে, তার মানে হচ্ছে তার টাইম অনেক লাগতেছে, তো এটা খুবই খারাপ অ্যালগরিদম। তার থেকে আমাদের এই ইয়েলো কার্ভটা অনেক বেটার। আচ্ছা, তো এইখান থেকে যে আইডিয়াটা, সেটা হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশনের আইডিয়াটা আসছে, যে আমরা আমাদের যেই ফাংশনই দেখি না কেন, যে আমাদের ধরেন আমাদের অ্যালগরিদম অ্যানালাইসিস করে আমরা একটা ফাংশন বের করলাম এরকম যে n/3 n/10 হোল স্কয়ার, অথবা আমাদের এই যে আগের স্লাইডে ছিল 2n+2, এরকম অনেক ফাংশন বেরোতে পারে। আমরা আসলে এদের অ্যাসিম্পটোটিক নোটেশনটা ইউজ করব আমাদের পারফরম্যান্স অ্যানালাইসিস প্রকাশ করার জন্য। অ্যাসিম্পটোটিক নোটেশন মানে হচ্ছে যখন n এর ভ্যালু অনেক বড় তখন এর নেচারটা কিরকম। তো 3টা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাসিম্পটোটিক নোটেশন আছে, একটা হচ্ছে বিগ ও, ওমেগা আর থেটা। এর মধ্যে ওমেগা আর থেটা এইটা ইউজ হয় না। ঠিক আছে, এটা আমরা ইউজ করবো না, আমরা হচ্ছে বিগ ওর উপরে কনসেন্ট্রেট করব। আচ্ছা, তো বিগ ওর ডেফিনিশনটা কি রকম? ডেফিনিশনটা হচ্ছে আমার যে ফাংশন,
সেটা ইকুয়াল টু আমি বিগ ও অফ জিএন লিখতে পারবো। ঠিক আছে, বিগ ও একটা নোটেশন, বিগ অফ জিএন আর একটা ফাংশন। তো আমি ক্যালকুলেশন করে যে ফাংশনটা পাইছি আমার অ্যালগরিদমে রান টাইম বা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে, এটা হতে পারে n/2 অথবা n²। যে ফাংশনটা পাইছি সেটা বিগ ও অফ জিএন লেখা যাবে। এই IFF ইফ মানে কি জানেন আপনারা? মানে এটার মানে কি না স্যার। কি বলতে পারবেন? ইফ এন্ড ওনলি কেবল এবং কেবলমাত্র। হ্যাঁ, এটা মানে হচ্ছে ইফ এন্ড অনলি ইফ। ঠিক আছে, তো এই if and only if there exists a positive constant c and n naught, যে আমি আমার fn টাকে big of gn লিখতে পারবো ঠিক তখনই যদি c আর n naught এর মতো দুটো কনস্ট্যান্ট এক্সিস্ট করে, such that fn টা হবে হচ্ছে less than c into gn। যখন n স্যার একটু বিগ ওর এই সম্পর্কে একটু আবার বলবেন, আমার ইন্টারনেট কানেকশনটা চলে গিয়েছিল, শুনতে পাইনি ভালো মতো। কোথা থেকে শুনতে পাননি আপনি? বিগ ওর বিশ্লেষণ দিচ্ছিলেন যে, তখন আমি ভালো মতো শুনতে পাইনি। আচ্ছা, আমি তো কন্টিনিউ করতেছি, শুনেন ভালো করে, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। আমি ওটা নিয়ে এখন আলোচনা করতেছি। আচ্ছা ঠিক আছে, দেখেন যেটা বলতেছিলাম যে আমাদের যে ফাংশনটা fn সেটাকে আমরা বিগ ও অফ জিএন বলতে পারবো। ঠিক আছে, এটাকে বলতেছে বিগ ও, এই বড় আকারে ও, এটা হচ্ছে বিগ ও অফ জিএন বলতে পারবো ইফ এন্ড অনলি ইফ যদি দুটো কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ কনস্ট্যান্ট সি এন্ড এন নট, সাচ দ্যাট আমাদের ফাংশনটা fn সেটা অবশ্যই ছোট হবে হচ্ছে c ইনটু gn ফর অল n গ্রেটার দ্যান n নট। তো এটা একটা আমি এখানে একটু এক্সপ্লেইন করে দেখাই। আমাদের কন্ডিশনটা ছিল এরকম যে আমাদের যে ফাংশনটা থাকবে f নট, আমাদের সেই ফাংশনটা থাকবে fn, সেটার কন্ডিশন ছিল এরকম যে সেটাকে হতে হবে লেস দেন অর ইকুয়াল টু এরকম যে c gn যখন n হচ্ছে গ্রেটার দেন n নট। স্যার গ্রেটার দেন ইকুয়াল ছিল না? আচ্ছা, এখানে গ্রেটার দেন ইকুয়াল ছিল, গ্রেটার দেন ইকুয়াল টু n নট ছিল। আচ্ছা, আচ্ছা তো এইটার মানে কি, এটা যদি আমরা গ্রাফে যদি দেখি, আচ্ছা এটা এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা এরকম বলতে পারি যে হচ্ছে fn হচ্ছে বিগ ও অফ জিএন, এরকম বলতে পারি। তো এটাকে যদি আমরা গ্রাফে দেখতে চাই, ঠিক আছে, তার ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। সিজিএন যে ফাংশনটা সেটা হবে অনেকটা এরকম, ধরো সিজিএন ফাংশনটা হবে এরকম, আর fn ফাংশনটাকে কি হতে হবে, এটা যদি আমাদের সিজিএন ফাংশন হয়, ধরো এটা হচ্ছে সিজিএন, কন্ডিশনটা কি, n যখন n নট থেকে বড় হবে তখন অবশ্যই সিজিএন fn থেকে বড় থাকবে। তার মানে আমি যদি n নট কে এখানে প্লেস করি, এটা ধরেন n নট যদি এখানে প্লেস করি তাহলে কি হবে, fn টা n নট এর আগে সিজিএন এর উপরে থাকতে পারে, কিন্তু সে n নট ক্রস করার পর অবশ্যই সিজিএন এর ছোট থাকবে, এবং n নটের থেকে যখন n বড় হয়ে যাবে তারপরে কোনো সময়ই fn আসলে সিজিএন এর উপরে উঠতে পারবে না। এই কন্ডিশনটার জন্য n যখন n নট থেকে বড় তখন সিজিএন অবশ্যই fn থেকে বড় হবে। তার মানে আমার এই বরাবর আমরা n প্লট করছি, n যখন n এর থেকে বড় হয়ে গেছে ঠিক তখনই দেখেন সিজিএন আমাদের, এটা হচ্ছে আমাদের fn ফাংশন থেকে বড় হয়ে গেছে।
সবাই কি আমাদের এই কন্ডিশনটার মিনিং বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, সিজিএনটা কি স্যার? একটু আবার বুঝিয়ে দেবেন। স্যার আবার আরেকবার বলেন, একটু একজন বলেন। বললে ভালো। সিজিএন কি? সিজিএন আর একটা ফাংশন। স্যার এখানে এন নট কি ইনিশিয়ালি ফাংশন, ইনিশিয়াল এন নাকি? এন নট হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা এক্সিস্ট করবে, এটা আমাদেরকে ডিফাইন করতে হবে। তার মানে হচ্ছে যদি এক্সিস্ট করে এটা হচ্ছে এফএন আর জিএন এর উপর ডিপেন্ড করবে। আর যদি একটা পেয়ার অফ এফএন আর জিএন এর জন্য একটা কনস্ট্যান্ট এন নট পাই, যার কারণে এরকম ফেনোমেনা হচ্ছে, তাহলে আমরা এটা বলতে পারবো যে এফএন হচ্ছে জিএন এর বিগো, বা এফএন হচ্ছে বিগো অফ জিএন, এরকম। তখন আমি এরকম করে লিখতে পারবো আর কি, যদি আমরা কোনো কনস্ট্যান্ট খুঁজে পাই সি। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে কারো সমস্যা থাকলে একটু জিজ্ঞাসা করেন, বা না বুঝলে আবার বলেন যে কখন একটা ফাংশন কি আমরা আরেকটা ফাংশনের বিগো লিখতে পারবো। স্যার এখানে সিটা কি একটা কনস্ট্যান্ট হ্যাঁ, এটা একটা কনস্ট্যান্ট ইনটু জিএন নাকি স্যার? হ্যাঁ, সি ইনটু জিএন, এখানে গুণ আর কি, এটা গুণ। স্যার জি এন একটা ফাংশন, এফ এন একটা ফাংশন, তো হুম। জি এন এফ এন এর থেকে ছোট বা সমান, মানে মানে এটাই বুঝাতে চাইতেছে, রাইট? মানে মানে হ্যাঁ, মানে হচ্ছে আপনি যখন এন নট ক্রস করবেন, আমাদের তো আচ্ছা, আমরা যেটা বলছিলাম অ্যাসিম্পটোটিক নোটেশন। অ্যাসিম্পটোটিক নোটেশন মানে হচ্ছে দেখেন এন যখন অনেক বড় হয়ে যায় তখন আসলে নেচারটা কিরকম। তো আমরা এখানে কি বলতেছি যে আমাদের এন যখন এন নট থেকে বড় হয়ে যাবে, তারপরে আমাদের এফ এন সবসময় সি ইন্টু জিএন থেকে ছোট থাকবে। আমি একটা নেচারকে ডিফাইন করলাম, যে আমরা তো সবচেয়ে এফ এন এর নেচারটাকে ডিফাইন করবো, কারণ এফ এন হচ্ছে আমাদের অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি, বা আমরা অ্যালগরিদমের স্টেপস কাউন্ট করে এটা পাইছি। তো আমরা চাচ্ছিলাম কি এন যখন অনেক বড়, এন যখন ইনফিনিটি, তখন এর বৈশিষ্ট্যটা কিরকম সেটা আমরা ডিফাইন করতে চাচ্ছি। আমরা এটাকে কিভাবে ডিফাইন করলাম? এখন ইনফিনিটি তো এই রিজিয়নে, তাই না? এই দিকের রিজিয়ন এন ইকুয়াল টু ইনফিনিটি। তো আমরা কিভাবে ডিফাইন করছি যে এন যখন এন নট থেকে বড় হয়ে যাবে, এন নট একটা ফাইনাইট কনস্ট্যান্ট, এন নট থেকে যখন বড় হয়ে যাবে তখন আমরা কি বলতে পারি যে এফ এনটা অবশ্যই সি অফ জিএন, সি ইনটু জিএন থেকে ছোট থাকবে। এর মানে কি, আমরা হচ্ছে একটা বাউন্ড দিয়ে দিতে পারতেছি যে এন যতই বড় হোক না কেন এটা একটা লিমিট আছে, সেটা হচ্ছে সি ইনটু জিএন। এটা সি ইনটু জিএন থেকে উপরে যেতে পারবে না, এই ফাংশনটা যাই হোক না কেন, যদি আমরা এরকম কোনো ফাংশন খুঁজে পাই। বুঝতে পারছেন মানে কেন আমরা বিগোর কাছে যাচ্ছি? বিগো আসলে যখন এন অনেক বড় হয়ে যায় তখন একটা আপার বাউন্ড দেয়, বা একটা উপরের একটা লিমিট বলে দেয় যার উপরে আমাদের এফএনটা যেতে পারে না। এফএন কোনো সময় এই রেড লাইনটাকে ক্রস করবে না। আমাদের এখানে যে ইনইকুয়ালিটি দেয়া আছে এটা সে সবসময় মেনটেন করবে। যদি করে তাহলে আমরা সেটাকে বিগো বলতে পারবো। বুঝতে পারছেন? মানে বিগো এর মানে ক্যারেক্টারিস্টিকটা এরকমই। হ্যাঁ, বিগোর ক্যারেক্টারিস্টিকটা এরকম। বিগো মনে করতে পারেন যে বড় ভাই টাইপের, যে যে সবসময় আমার উপরেই থাকবে, আমার এন যত বড় হোক না কেন। যেমন ধরেন একটা এক্সাম্পল কি হতে পারে? একটা এক্সাম্পল হতে পারে ধরেন আমরা যদি বলি যে একটা পেজ লাগবে, ঠিক একটু ওয়েট করুন। আচ্ছা, যদি এরকম করে বলি, ধরেন আমাদের এফএন হচ্ছে এক্স, আর জিএন মনে করেন আচ্ছা এক্স তো দেওয়া যাবে না, এখানে সব এন দিতে হবে। তো মনে করেন এফএন হচ্ছে এন, আর জিএন হচ্ছে এন স্কয়ার। এখন আমি দুটো যদি গ্রাফকে ড্র করি,
তাহলে এরকম হয়। ধরেন এটাকে আমি ইয়েলো কালার দিয়ে লিখবো, তাহলে এরকম হবে, এরকম হবে। আর যদি জিএনটাকে যদি আমি অন্য কালার দিয়ে ড্র করি, তাহলে জিএনটাকে আমি হচ্ছে এই কালার দিয়ে ড্র করব, তাহলে এরকম হবে। 1 পর্যন্ত জিএন হচ্ছে এটার নিচে থাকবে, তারপর সে এরকম উপরে উঠে যাবে। তো আমি এখানে কি বলতে পারি? আমি বলতে পারি হচ্ছে আমাদের এফএন হচ্ছে বিগ ও অফ জিএন। কারণ কি? এখানে দেখেন এফএন সব সময় জিএন থেকে ছোট বা সমান যখন এন এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। তার মানে দেখেন আমাদের অন্য কোনো কালার নিতে হবে, ধরেন এই কালারটা নিলাম, দেখা যাচ্ছে না, এই কালারটা। হ্যাঁ, এখন দেখেন আমাদের এন এর ভ্যালু যখন 1 থেকে বড় হয়ে গেছে, এর পরে কিন্তু কোনো জায়গাতেই এই জিএন যেটা হচ্ছে ব্লু কালারের কার্ভ, এটা ইয়েলো কালারের কার্ভের নিচে যায়নি। তাহলে আমরা বলতে পারবো কি এই যে দুটো কন্ডিশন মেইনটেইন করতেছে, যে এন যখন আমাদের এই 1 হচ্ছে এখন এন নট, এটা হচ্ছে এন নট, এন নট মানে হচ্ছে 1, যখন আমাদের এন হচ্ছে 1 কে ক্রস করেছে, তারপরে কোনো সময় এফএন জিএন এর উপর উঠতে পারেনি, তার মানে হচ্ছে এফএন হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু জিএন। তো যেহেতু এই দুটো কন্ডিশন মেইনটেইন করেছে, আর এখানে সি হচ্ছে 1, আমাদের একটা কনস্ট্যান্ট ছিল সি, এখানে সি হচ্ছে 1, এজন্য লিখি নাই। তার আমরা এখানে কি বলতে পারবো? এফএন হচ্ছে ও অফ জিএন, তার মানে হচ্ছে এন হচ্ছে ও অফ এন স্কয়ার। তার মানে আমরা বলতে পারি এন স্কয়ারটা হচ্ছে আমার এন এর একটা বড় ভাই টাইপের, এটা হচ্ছে সব সময় এন এর উপর দিয়ে যাবে, এটা হচ্ছে এন এর একটা এই নিচের ফাংশনটা একটা আপার লিমিট, এটা কোনো সময় উপরের লাইনটাকে ক্রস করবে না। সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আমি এই স্লাইডটা এই পোর্টটা কি করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই যে বড় ভাই রাখা বা এমন একটা ফাংশন বের করা, এটা কেন দরকার? এর কারণ হচ্ছে আমাদের যে এফএন ফাংশনটা, এই ফাংশনটা অনেক হাবিজাবি হতে পারে। একটা প্রোগ্রামের যেই রান টাইম, সেটা ক্যালকুলেশন করলে এরকম একটা ফাংশন আসতে পারে যে এক্স স্কয়ার 3n³ প্লাস লগ n, এরকম আসতে পারে। এখন এই ফাংশনটা নেচার যে আসলে কিরকম, এটা আমাদের জন্য বোঝা টাফ। এখানে স্কয়ার আছে, কিউব আছে, লগ আছে, এটা যে আসলে কিরকম বিহেভ করবে সেটা আমরা জানি না। কিন্তু আমরা করতে পারি কি, একটা সিম্পল জিএন নিতে পারি। সিম্পল জিএন হতে পারে হচ্ছে n³ জাস্ট n³ জিএন। আমরা বলতে পারি আমাদের যে ফাংশনটা যেটা আমরা বের করছি n² প্লাস 3n³ প্লাস লগ n, এটা সব সময় যে কোনো একটা কনস্ট্যান্ট সি এবং যে কোনো একটা কনস্ট্যান্ট এন নট পার করার পর এটা সব সময় n³ এর নিচে থাকবে। যদি বলতে পারি তাহলে দেখেন আমাদের অ্যালগরিদমটা আসলে কিরকম কাজ করে তার সম্পর্কে একটা ভালো আইডিয়া হলো। সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা? লাইক আমাদের এফএনটা অনেক কমপ্লেক্স হতে পারে, যেটাকে আমাদের বুঝতে অসুবিধা হতে পারে, বাট আমরা করতে পারি কি এফএনটাকে এক্স্যাক্টলি না চিন্তা করে তার উপর দিয়ে গেছে এরকম একটা সিম্পল ফাংশন চিন্তা করতে পারি। আর তখন আমরা ধরে নিতে পারি এই রেড কার্ভটাই হচ্ছে আমার অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি। এখন একটা অ্যালগরিদমের টাইম আমরা যদি একটু ক্যালকুলেশন করার সময় একটু খারাপ করে ক্যালকুলেশন করি বা একটু বাড়িয়ে ধরে চিন্তা করি, তাহলে তো সমস্যা নেই, এই রেড কার্ভের থেকে তো আর খারাপ সে করবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? তো আমরা একটু মনে করেন একটু খারাপ করে চিন্তা করতেছি, মানে অ্যালগরিদমটা যত খারাপ করে পারে সমস্যা নেই, মানে একটু মানে আমাদের দিকে একটু খারাপ রেখে চিন্তা করবো, যে এর চেয়ে বেশি খারাপ সে করতে পারবে না। মানে হচ্ছে রেড কার্ভের উপরে তো আর টাইমটা যেতে পারবে না। তো এই রেড কার্ভটা হচ্ছে এই
বিগ ও অফ জিএন বা যে বিগ ও নোটেশন আমরা ইউজ করবো সেটা। আচ্ছা, এখনো যদি কারোর মানে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে বা কোনো পয়েন্ট যদি না বুঝেন আমাকে জিজ্ঞাসা করতে পারেন। বুঝতে পারছি স্যার। আচ্ছা, স্যার এই ফাংশনটা কি স্যার ক্রিয়েট করা থাকবে নাকি স্যার আমরা ক্রিয়েট করে নিব স্যার? ওই যে আমরা দেখবো যে আসলে জিএন কি করে পাইতে আমরা দেখবো, ঠিক আছে? জাস্ট আমরা এখন থিওরিটিক্যাল আলোচনা করতেছি, ঠিক আছে? আমরা দেখবো যে একটা ফাংশন দেওয়া থাকলে তার এই বিগ ও কি করে বের করতে হয় দেখবো, ঠিক আছে? তাহলে আমরা থিওরিটিক্যাল আলোচনা বুঝলাম। এখন যদি এগুলা কেউ বুঝতে না পারেন বা বুঝতে মানে এখনো যদি এগুলো না বুঝেন তাহলে একটা খুবই ইজি অ্যানালজি দিয়ে ফেলি। ধরেন আপনার কাছে একটা কমপ্লেক্স ফাংশন আছে, যে ফাংশনটা ধরেন কোনো সময় দেখেন নাই, এফএন। ধরেন ফাংশনটা এরকম ই টু দি পাওয়ার, একটা ফাংশনটা ধরেন আরো কঠিন করতেছে, মনে করেন ই টু দি পাওয়ার এমন একটা ফাংশন দেখলেন। এটা অ্যালগরিদমের প্রতিটা স্টেপস কাউন্ট করছেন, স্টেপস কাউন্ট করে এরকম আসছে ই টু দি পাওয়ার সাইন ই টু দি পাওয়ার এন, এরকম একটা কমপ্লেক্স ফাংশন আসছে। এখন আপনাকে বললো যে ফাংশনটা কিরকম বা এই অ্যালগরিদমটা কেমন কাজ করবে, কারণ এটা তো দেখে বোঝা কঠিন হচ্ছে যে অ্যালগরিদমের নেচারটা কিরকম। আপনি করতে পারেন কি, আপনি একটা সিম্পল ফাংশন নিতে পারেন। সিম্পল ফাংশন হচ্ছে জিএন। লেটস সে সেই জিএন ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এবং আপনি প্রুফ করলেন যে কোন একটা কনস্ট্যান্ট সি, সি এর জন্য আমার এই যে এফএন ফাংশনটা অবশ্যই সবসময় সি অফ ই টু দি পাওয়ার এক্স থেকে ছোট হবে। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে, আচ্ছা এখানে এক্স দিয়ে ফেলছি তাই না, এখানে এন দিতে হবে, সরি এখানে এন হবে, যেহেতু আমরা সব জায়গায় এন নিয়ে কথা বলছি। রেড কালার কি, রেড কালার একটা এন হবে, এন যে আমাদের এই এফএনটা সবসময় সি ইনটু ই টু দি পাওয়ার এন থেকে ছোট হবে যখন এন গ্রেটার দেন অর ইকুয়াল টু একটা পার্টিকুলার কনস্ট্যান্ট ধরেন আপনি ধরে নিলেন এখানে মনে করেন 3। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, আমি এখানে কনস্ট্যান্ট গুলো মুছে দিই। এটা চলে গেল, এখানে আমরা একটা কনস্ট্যান্ট দিব ধরেন 2। আপনি এরকম একটা জিনিস পাইলেন বা বের করলেন যে এফএনটা তো একটা কমপ্লেক্স ফাংশন ই টু দি পাওয়ার সাইন ই টু দি পাওয়ার এন, এটা বুঝতে পারতেছেন না কিরকম, বাট আমরা জানি সামহাউ আমরা বের করতে পারি, সেটা আমরা শিখবো এখন। বের করতে পারি কি, যে এইটা সব সময় 2 ইনটু ই টু দি পাওয়ার এন থেকে ছোট থাকে যখন এন 3 ক্রস করে। তার মানে আমরা এই কঠিন জিনিসটা নিয়ে চিন্তা না করে আমরা ধরতে পারি যে আমাদের আসলে অ্যালগরিদমটা এই 2 টু দি পাওয়ার 2 ইনটু ই টু দি পাওয়ার এক্স থেকে বেশি টাইম নিবে না, এর থেকে তো কম টাইম নিবে। তো আমাদের সব আলোচনায় আমরা এখন এইটাকে নিব, ই টু দি পাওয়ার এক্স নিয়ে আলোচনা করব, এই কমপ্লেক্স জিনিসটা নিয়ে আর আলোচনা করব না, কারণ আমাদের যে অ্যালগরিদম সেটা তো সবসময় 2 ইনটু ই টু দি পাওয়ার এক্স থেকে ছোট থাকবেই। তো আমরা যদি খারাপটা ধরে আলোচনা করি তাহলে আমাদের অ্যালগরিদম তো এর থেকে খারাপ করার কোনো চান্স নেই। সবাই কি ইনটিউশনটা বুঝতে পারছেন যে কেন আমরা বিগ ও নিয়ে চিন্তা করতেছি? স্যার জি স্যার। কেউ যদি না বুঝে থাকেন আমাকে জিজ্ঞাসা করেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আমি চাই সবাই বুঝেন ভালো করে যে কেন বিগ ও আনা হচ্ছে। স্যার এই অ্যানালজিটা একটু আবার বুঝিয়ে দিবেন, মানে আমি ভালো মতো বুঝতে পারিনি। আচ্ছা, সেটা হচ্ছে ধরেন আপনার যেই অরিজিনাল যে টাইম কমপ্লেক্সিটি যেটা নিচে সেটা ধরেন কনসিভেবল না, বা ওটা নিয়ে ধরেন চিন্তা ভাবনা করাটা টাফ। আচ্ছা, আমি আরেকটা নর্মাল এক্সাম্পল দিই। ধরেন মনে করেন আপনি একটা জায়গায় ব্যবসা করতেছেন না বিজনেস করতেছেন, ধরেন এরকম হয় না, ধরেন আপনার মূলধন বেরোছে হচ্ছে 13,775 টাকা। আচ্ছা, তারপরে মনে করেন আপনার যাতায়াত খরচ হয়েছে হচ্ছে মনে করেন 560 টাকা। তারপরে মনে করেন আপনার খাওয়া দাওয়া খরচ বেড়েছে হচ্ছে মনে করেন 330 টাকা।
এখন আপনি যখন মাথায় ক্যালকুলেশন করেন তখন কিন্তু আপনি এভাবে ক্যালকুলেশন করেন না যে 13,775, 460 বা 330 এভাবে ক্যালকুলেশন করি না। আমরা কিভাবে করি, যে আমার মূলধন হবে হচ্ছে 14,000 টাকা, বা আমাদের যাতায়াত খরচ হচ্ছে 500 টাকা, এগুলোকে আমরা রাউন্ড করে ফেলি আপার লিমিট দিয়ে। আবার মনে করেন খাওয়া দাওয়া খরচ হচ্ছে 330, আমি ধরে নিব খাওয়া দাওয়া খরচ হচ্ছে 400 টাকা। আমরা করবো কি, এই 14,500, 400 এগুলো নিয়ে হিসাব করবো। ধরেন কোনো জায়গায় ট্যুরে প্ল্যানিং করতেছেন, ধরেন হোটেল ভাড়া হতে পারে 1500 টাকা, বা ধরেন আপনি জানেন যে হোটেল ভাড়া হচ্ছে 1730 টাকা। আপনি তো এক্স্যাক্টলি 1730 টাকা ক্যালকুলেশন করেন না, আইদার 2000 ধরেন অথবা 1800 টাকা ধরেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে ছোট ছোট বাম্প, এইগুলো আমরা বাদ দিয়ে একটা আপার লিমিট নিয়ে চিন্তা করি যে আমাদের কস্ট হয়তো এর চেয়ে বেশি যাবেই না, এটা ধরে আমরা ক্যালকুলেশন করা শুরু করি। ইন দ্য সেম ওয়ে আমাদের যখন অ্যালগরিদমে যখন টাইম ক্যালকুলেশন করবো, টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেশন করবো, তখন এমন ফাংশন যেতে পারে যেটা আসলে একের সাথে আরেকজন কম্পেয়ার করা বা সেটা নিয়ে অ্যানালাইসিস করা হার্ড হচ্ছে। তো আমরা করি কি, এমন অন্য একটা ফাংশন নিয়ে আসি জিএন, যেটা আমাদের অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি থেকে সবসময় বড় থাকবে, বেশি থাকবে। ওটা নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি তো আমরা সেফ সাইডে থাকলাম। এটাই হচ্ছে বিগো। ও স্যার, যেমন আমরা রাউন্ড নাম্বার মানে নিউমেরিক্যাল সব নাম্বার চিন্তা না করে আমরা এর থেকে বেশি রাউন্ড নাম্বার যেমন চিন্তা করি, হ্যাঁ, কাইন্ড অফ সেরকম। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে মানে এখানে একটা এক্সট্রা কন্ডিশন যেটা এরকম জায়গাগুলোতে না, সেটা হচ্ছে এন এর ভ্যালু একটা পার্টিকুলার পয়েন্ট থেকে বেশি থাকতে হবে। তার মানে অ্যাসিম্পটোট, মানে আমাদের ক্যালকুলেশন যেন n ইকুয়াল টু n টেন্ডস টু ইনফিনিটিতেও ভ্যালিড থাকে। বুঝতে পারছেন? মানে আমাদের এই যে কন্ডিশন গুলা সব একটা পার্টিকুলার পয়েন্টের থেকে বড় হলে, যতই বড় হোক না কেন, সবসময় যেন ট্রু থাকে। মানে এই কন্ডিশনটা উল্টা হতে পারবেন, এরকম বলতে পারবো না যে আমাদের রিলেশনটা কেবলমাত্র n<3 এর জন্য কাটে। এই উল্টা রিলেশন হলে হবে না। আমাদের দরকার হচ্ছে n যখন অনেক বড় হয়ে যাবে তখন আমাদের নেচারটা কিরকম। এই জন্য n গ্রেটার অর ইকুয়াল টু সাম পার্টিকুলার কনস্ট্যান্ট, এটা ধরা হয়। আমার মনে হয় বুঝতে পেরেছেন আপনারা। জি স্যার। সবাইকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? বা কোনো কনফিউশন থাকলে আমাকে একটু জিজ্ঞাসা করতে পারে। সবাই ক্লিয়ার? মানে জি স্যার। নাকি দিয়ে থাকে, মানে একটা নির্দিষ্ট মান থাকে? আর একটা দুটো ম্যাথ করলে বাকিটা করতে পারবো। এন এর মানটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে অ্যানালাইটিক বা আমাদের হাতে কলমে ম্যাথ করে বের করতে হয়, যেটা আপনাদের করা লাগবে না। এটা হচ্ছে এটা অতটা ট্রিভিয়াল কোনো কাজ না। আচ্ছা, তো আমরা বিগোর কনসেপ্টটা জানলাম, এটা থিওরিটিক্যাল কনসেপ্ট, এর পিছনে বেশ টাইম নষ্ট করলাম আমি, যদিও এতটা করার কথা না। আমরা বিগোর কনসেপ্টটা বুঝছি, ঠিক আছে? এখন একটা ফাংশনের বিগো আমরা কিভাবে বের করব? তো যখন একটা ফাংশন সিম্পল ফাংশন থাকে, যেমন ধরেন এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, ঠিক আছে? এগুলোর বিগো হচ্ছে সেম জিনিস, এক্স এর বিগো এক্স, ঠিক আছে? এক্স স্কোয়ারের বিগো হচ্ছে এক্স স্কোয়ার, এক্স কিউবের বিগো হচ্ছে এক্স কিউব, ঠিক আছে? এখন মনে করেন ফাংশনটা কোনো কিছু দিয়ে ভাগ আছে, মনে করেন এক্স বাই 2, এক্স স্কোয়ার বাই 3, এক্স কিউব বাই 10। এই ধরনের ফাংশনের বিগো হচ্ছে এই যে জিনিসটা এদের কমায় দিচ্ছে, বাই 2, বাই 3, বাই 10, এগুলোকে রিমুভ করে দিতে হবে। এক্স এর এক্স স্কোয়ারের বিগো হবে হচ্ছে ও অফ এক্স স্কোয়ার, এক্স কিউবের বিগো হচ্ছে ও অফ এক্স কিউব। বুঝতে পারছেন সবাই? দেখ, আমরা নিচের যে জিনিসগুলো হচ্ছে ফাংশনকে কমাই দিচ্ছিল বা কোএফিশিয়েন্ট হিসেবে যা থাকবে,
বিগ ও বের করতে গেলে সেগুলো ডিরেক্টলি উঠাই দিতে হবে। আচ্ছা, যদি এরকম থাকে একটা ফাংশন মনে করেন 5x, মনে করেন 6x স্কয়ার বা 7x কিউব, তাহলে আমরা তাদের বিগ ও কিভাবে লিখতে পারি? বিগ ও লেখা যাবে সিম্পলি এভাবে, তাদের কোএফিসিয়েন্ট গুলো ফালাই দিব সব সময়। বিগ ও বের করতে গেলে তাদের কোএফিসিয়েন্ট গুলো ফালাই দিতে হবে। তাহলে দেখলাম যখন সিম্পল ফাংশন থাকবে, ফাংশনের সাথে কোনো গাছপালা থাকবে না, এক্স এক্স স্কয়ার অথবা এক্স কিউব, তখন হচ্ছে ওগুলাই হচ্ছে তার বিগ ও নোটেশন, কোনো চেঞ্জ নাই। কিন্তু ফাংশনের সাথে যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে, আইদার ভাগ হিসেবে অথবা গুণ হিসেবে, বিগ ও নোটেশনে ওগুলো উঠে চলে যাবে। বিগ ও নোটেশনে সিম্পল ফাংশন থাকবে খালি। বুঝতে পারছেন সবাই? তো যদি আপনার একটা অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি বা ওই স্টেপস কাউন্ট করে যদি এরকম আসে এক্স স্কয়ার, তো আমরা এটাকে বলবো এটা হচ্ছে বিগ ও অফ এক্স স্কয়ার। এই 5টার আসবে না আমাদের বিগ ও অ্যানালাইসিসে বা আমাদের বিগ ও নোটেশনে। সবাই বুঝতে পারছেন এটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এটা গেল হচ্ছে যখন আমাদের একটা সিম্পল ফাংশন থাকবে, সিম্পল ফাংশনের সাথে কোনো কিছু গুণ হিসেবে থাকবে, কনস্ট্যান্ট গুণ হিসেবে থাকবে। আচ্ছা, এখন ধরেন আমাদের ফাংশনটা এরকম, কয়েকটা ফাংশনের যোগফল, সাপোজ এরকম x 2x স্কয়ার 3x কিউব। যদি এরকম হয় যেখানে মাল্টিপল ফাংশন যোগ হিসেবে আছে, এরকম যদি যোগ হিসেবে থাকে, তখন আমাদের করতে হবে কি, যেই ফাংশনটা সবচেয়ে প্রমিনেন্ট বা যেই ফাংশনের পাওয়ার সব থেকে বেশি বা যে ফাংশনটা সবচেয়ে বেশি বাড়ে, যেমন ধরেন এখানে যে 3টা টার্ম আছে, এই 3টা টার্মের মধ্যে এই টার্মটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল বা সবচেয়ে বড় ফাংশনটা, ঠিক আছে? এক্স কিউব ফাংশনটা সবচেয়ে বেশি হয়, সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে। আমরা করব কি, যখন আমাদের এরকম অনেকগুলা ফাংশন একসাথে যোগ হিসেবে থাকবে, আমরা সবসময় এদের বস ফাংশনকে বের করার চেষ্টা করবো যেটা সবচেয়ে বেশি তাড়াতাড়ি বাড়ে, ঠিক আছে? আমরা করব কি, সেইটার যে বিগ ও অফ এক্স কিউব, এইটাই হবে আমাদের টোটাল ফাংশনের বিগ ও ফাংশন। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। যেই টার্মগুলো হচ্ছে উইক, যেমন এক্স এক্স স্কয়ার, এগুলো আমরা টোটালি ডিসকার্ড করে ফেলবো, ঠিক আছে? আমি আবার বলতেছি, যদি একাধিক ফাংশন যোগ হিসেবে থাকে, তাহলে আমরা বের করবো যে ফার্স্টের কাজ বের করা হবে হচ্ছে বস ফাংশন, যেটা সব থেকে বড়, যেটা সব থেকে উপরে থাকে। তারপর আমরা করবো কি, উইক ফাংশনগুলোকে কেটে দিব, যেগুলো উইক। তারপর যেটা বস ফাংশন ছিল, খালি সেটার বিগ ও নোটেশন লিখবো, ঠিক আছে? তো নরমালি কি হয়, যদি একটা পলিনোমিয়াল থাকে, পলিনোমিয়াল বলতে এটা তো একটা পলিনোমিয়াল যে এক্স এর খালি পাওয়ার আছে, এক্স এক্স স্কয়ার এক্স কিউব, এরকম যদি পলিনোমিয়াল থাকে, তাহলে পলিনোমিয়ালের যে হাইয়েস্ট পাওয়ার সেটাই আসলে বিগ ও। যেমন এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে কিউব, তো এক্স কিউব হচ্ছে আমাদের বিগ ও। যদি এখানে এরকম থাকতো, যদি এখানে একটা এক্স টু দি পাওয়ার 4 থাকতো, যদি এরকম করেও থাকতো যে 0.0001 এক্স টু দি পাওয়ার 4, তাও এখানে যে বস মানে যেটার পাওয়ার সবচেয়ে বেশি, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর পাওয়ার সবচেয়ে বেশি, তখন আমরা করতাম কি, এক্স টু দি পাওয়ার কিউব কেও আমরা বাদ দিতাম, আমাদের বিগ হতো তখন এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে পলিনোমিয়াল আকারে যখন আপনাদের কোনো ফাংশন হবে, তখন ওই ফাংশনটার বিগ হবে হচ্ছে ওই পলিনোমিয়ালের হাইয়েস্ট পাওয়ারটা, ঠিক আছে? জি স্যার। বাকি সবাই বুঝতেছেন তো? জি স্যার। আচ্ছা স্যার, একটা কথা ছিল স্যার। বলেন। জি স্যার। স্যার যদি স্যার এক্স স্কয়ার
ইনটু হোল স্কয়ার থাকে তাহলে স্যার কি হবে, মানে এক্স স্কয়ারের উপর আবার যদি স্কয়ার থাকে তাহলে তো স্যার ওইখানে স্যার ডাবল পাওয়ার না, সেক্ষেত্রে কি হবে স্যার? এখানে যদি একটা ফাংশন যদি থাকতো। এক্স স্কয়ার এর পর মনে করেন আরেকটা স্কয়ার আছে, জি স্যার। মনে করেন এখানে এক্স আছে, এক্স কিউব আছে, তো এক্স এর পর হোল স্কয়ার মানে কি, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, 4। ঠিক আছে? এরকম করে রাখা যাবে না, ঠিক আছে? এক্স এর পর হোল স্কয়ার সেটাকে এক্স টু দি পাওয়ার 4 হিসেবে লিখে দিতে হবে, ঠিক আছে? তখন আমাদের এই যে আগের মতো ক্যালকুলেশন, সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর বিগ ও এক্স টু দি পাওয়ার 4 এরকম হবে। আচ্ছা, ওকে। এখানে যেটা বললাম আমি এইমাত্র, সেটাকে হচ্ছে একটু যে মানে থিওরি আকারে লেখা আছে। একটা পলিনোমিয়াল যদি এরকম থাকে তাহলে এই হাইয়েস্ট পলিনোমিয়াল হচ্ছে n টু দি পাওয়ার m, বিগ হয় হচ্ছে n টু দি পাওয়ার m, ঠিক আছে? তো এই থিওরেম না বুঝতে, যদি কেবল সোজা মানে নর্মাল কথায় বুঝে ফেলেন তাহলে এসবের দরকার নেই। আচ্ছা, এখন যে সবসময় পলিনোমিয়াল যোগ হিসেবে থাকে তা তো না, আমাদের তো এরকম হতে পারতো, আমাদের তো এরকম হতে পারে যে n থাকবে, তার সাথে log n থাকবে, আবার মনে করেন 2 টু দি পাওয়ার n আছে, সেখানে আবার পাশে n টু দি পাওয়ার 100 আছে। তোমাকে দেখা লাগবে কি যে এখানে ধরেন দুটো ফাংশন যোগ হিসেবে আছে, n প্লাস log n। আমাকে দেখতে হবে এই দুইটা ফাংশনের মধ্যে কোনটা বস বা কোনটার মান বেশি থাকে, কোনটার ভ্যালু সবসময় বেশি থাকে। তো এই দুটো ফাংশনের মধ্যে আপনি তো জানেন লগ এর কোনো জিনিসের লগ নিলে ছোট হয়ে যায়, তার মানে আমি যদি লগ 100 নেই, এটা যদি 10 বেজ লগ হয় তাহলে অ্যান্সার আসে হচ্ছে 2, তাই না? 10 স্কয়ার করলে হচ্ছে 2। আমি যদি লগ 10 বেজ লগের 1000 নেই তাহলে অ্যান্সার আসে হচ্ছে 3। তার মানে log n ফাংশনটা হচ্ছে n থেকে অনেক ছোট ফাংশন বা ছোট ভ্যালুর ফাংশন। তাহলে এই যে পুরো ফাংশনের যেটা আমরা লিখলাম n প্লাস log n, এখানে বস হচ্ছে n, আমরা ইগনোর করব হচ্ছে এটাকে। তো এই পুরো ফাংশনের বিগ হবে হচ্ছে n, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? মানে স্যার টোটাল ক্যালকুলেশন করার পরে যেটা বড় দেখা যাবে ওইটাই। হ্যাঁ, মানে একটা জায়গায় যদি অনেকগুলো যোগ হিসাবে থাকে, তো যারা যারা যোগ হিসাবে আছে তাদের মধ্যে যে সবচেয়ে বেশি পাওয়ারফুল বা যার ভ্যালু সবচেয়ে বেশি থাকে সেটাই হবে আমাদের বিগ। আচ্ছা, এখন তার পরের ফাংশনটা দেখেন। একটা আছে হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর একটা আছে হচ্ছে একটা কিছু দিয়ে গুণ করে n টু দি পাওয়ার 100, ঠিক আছে? এখন আমরা তো জানি যে এক্সপোনেনশিয়াল ফাংশনটা সবচেয়ে বেশি বাড়ে তাড়াতাড়ি। এটা কি সবাই জানেন যে এক্সপোনেনশিয়াল ফাংশনটা হচ্ছে সবচেয়ে বেশি ফাস্ট বাড়ে? তার মানে আমাদের যেখানে যখন এক্সপোনেনশিয়াল থাকবে আর তার সাথে যত ডিগ্রি পলিনোমিয়াল থাকুক না কেন, মানে n স্কয়ার, n টু দি পাওয়ার 100, n টু দি পাওয়ার 10,000, এখানে যত শূন্যই দেই না কেন, এখানে যদি 100টা শূন্য দিই তাও এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনটা হবে পাওয়ারফুল। এবার এর বিগ হবে হচ্ছে এই এক্সপোনেনশিয়ালের বিগ, তার মানে হচ্ছে o অফ 2 টু দি পাওয়ার n। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এই যে রিলেটিভ যে পাওয়ারের যে চার্টটা, সেটা এখান থেকে দেখতে পারবেন আপনি। এখানে যেটা আছে সেটা নিচের দিকে গেলে হচ্ছে পাওয়ার বাড়ে, ঠিক আছে? তার মানে সবচেয়ে ছোট ফাংশন হচ্ছে কনস্ট্যান্ট 1 বা যে কোনো কনস্ট্যান্ট 2, 3, 4, 5 সব কনস্ট্যান্ট সেম, সব কনস্ট্যান্টকে আমরা 1 হিসেবে লিখবো। সবচেয়ে ছোট হচ্ছে 1, তার একটু বেশি পাওয়ারফুল বা তার একটু বেশি ভ্যালুর ফাংশন হচ্ছে log n বা log ফাংশন গুলো, তার থেকে বেশি হচ্ছে n, তারপরে আছে হচ্ছে n ইনটু log n, এটাকে log লিনিয়ার ফাংশন বলে। এরপরে আছে সব পলিনোমিয়াল ফাংশন গুলো, মানে হচ্ছে n স্কয়ার, n কিউব, n টু দি পাওয়ার মনে করেন 100, ঠিক আছে? এগুলো হচ্ছে এই রেঞ্জে, তারা log লিনিয়ারের পরে, কিন্তু তারা এক্সপোনেনশিয়াল থেকে ছোট, মানে
n টু দি পাওয়ার 100 বা n টু দি পাওয়ার আপনি লিখতে পারেন যে n টু দি পাওয়ার অনেকগুলা শূন্য, তা যাই লিখুক না কেন আপনি সবসময় এক্সপোনেনশিয়াল থেকে কম পাওয়ারফুল, ঠিক আছে? এবং সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট কমপ্লেক্সিটির একটা ফাংশন n ফ্যাক্টোরিয়াল। তো মনে করেন আপনার যদি এরকম একটা ফাংশন দেই, আমরা আবার এখানে চলে আসি, এরকম একটা ফাংশন দিই আপনাদেরকে, যে বললাম আমার একটা অ্যালগরিদম আছে যার টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করলে এরকম আসে, মনে করেন একের পর অনেকগুলো শূন্য, তারপরে মনে করেন 5 ইন্টু n টু দি পাওয়ার অনেক বড় একটা টার্ম, তারপরে মনে করেন 100 1000 টু দি পাওয়ার মনে করেন 1000 টু দি পাওয়ার n, কিন্তু লাস্ট ধরেন এরকম আছে 3n ফ্যাক্টোরিয়াল। এটার বিগ কি হবে বলেন তো? 3n ফ্যাক্টোরিয়াল 3 থাকবে না, আমরা তো জানি যে বিগ ওতে সিম্পল ফাংশনের কোনো কোএফিশিয়েন্ট থাকে না, এর খালি হবে n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল। তার মানে আমাদের বিগোর মধ্যে কোনো কোএফিশিয়েন্ট থাকবে না। হ্যাঁ, আমরা যে ফার্স্টে রুল শিখলাম না, যদি সিম্পল ফাংশন থাকে, এখানে লিখছিলাম, এটা আপনারা একটু ভিডিও রিক্যাপ করলে দেখতে পারবেন, যদি সিম্পল ফাংশন থাকে তাহলে ওইটাই হচ্ছে মানে আমাদের বিগো হিসেবে আসবে। তো আমরা কি করি, যখন অনেকগুলো ফাংশন যোগ হিসেবে থাকে তখন আমরা বস ফাংশন বের করি। বস ফাংশন হচ্ছে 3 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এর বিগো হচ্ছে খালি ও অফ n ফ্যাক্টোরিয়াল। তো আমরা এখানে যে ফাংশনটা লিখছি, যদি কোনো অ্যালগরিদম অ্যানালাইসিস করে যদি দেখি যে সেখানে তার নাম্বার অফ স্টেপস এটা বেরিয়েছে, তাহলে সেটার বিগো হবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আচ্ছা, তো আমরা বিগো কি করে বের করতে সেটা বুঝতে পারছি। এখন আমরা কিছু দেখি যে আসলে আমরা তো এখানে জাস্ট একটা ফাংশনের স্টেপস কাউন্ট করা দেখছিলাম, তো আমরা এখানে একটু একটা প্র্যাকটিস করি। যেমন ধরেন যদি আপনার ফাংশন বা একটা কোডের মধ্যে যদি দুইটা ফর লুপ আলাদা আলাদা যদি পরপর থাকে, তাহলে কি করতে হয়, এই ফর লুপ গুলার মনে করেন এই ফর লুপ চলতে n স্টেপস লাগে, নিচের ফর লুপটা চলতে মনে করেন m স্টেপ লাগে। তাহলে এই টোটাল ফাংশনের যে টাইম কমপ্লেক্সিটি সেটা হবে হচ্ছে n প্লাস m, যদি লুপগুলো আলাদা আলাদা থাকে। কারণ এইটা n স্টেপ ধরে চলবে, পরের ফর লুপটা m স্টেপ ধরে চলবে, দুটা যোগ করলে পরপর যেহেতু চলবে তাদের টাইমটা যোগ হবে। কিন্তু যদি এরকম হয় যে ফর লুপগুলো নেস্টেড ফর লুপ, মানে হচ্ছে একটা ফর লুপের মধ্যে আর একটা ফর লুপ আছে, এখন আপনি ক্যালকুলেট করে বের করলেন এরকম যে প্রথম যে ফর লুপটা আছে এই অ্যারে এর যে ফর লুপ সেটা চলে হচ্ছে n বার, আর ভিতরের যে ফর লুপ সেইটা চলে মানে অ্যারে বি সেটা চলে হচ্ছে m বার। যেহেতু এরা নেস্টেড, তার মানে হচ্ছে একটা লুপের মধ্যে আরেকটা লুপ আছে। তো এটার টাইম কমপ্লেক্সিটি কি হবে, এটার টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে n ইনটু m, মানে হচ্ছে এদের স্টেপ গুলা গুণ হবে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। এটা কারণ কি, কারণ আমাদের বাইরের লুপটা যখন একবার চলবে, ভিতরের লুপটা সম্পূর্ণবার রান হবে, মানে বাইরের একটা স্টেপের জন্য ভিতরেরটা m স্টেপ চলে। তাহলে বাইরের n স্টেপের জন্য টোটাল অ্যালগরিদমটা n ইনটু m স্টেপস চলবে, ঠিক আছে? এইভাবে ক্যালকুলেশনটা করা হয়। তার মানে যদি আমার নেস্টেড যদি 3টা ফর লুপ থাকে, একটা ফর, তার মধ্যে আরেকটা ফর, তার মধ্যে আরেকটা ফর, ঠিক আছে, যদি এরকম থাকে, তো ধরেন প্রথম ফর লুপটা n বার চলে, দ্বিতীয় ফর লুপটা m বার চলে, তৃতীয় ফর লুপটা p বার চলে। যদি 3টা নেস্টেড ফর লুপ থাকে তাহলে টোটাল কমপ্লেক্সিটি কত হবে বলেন তো?
n into n m into হ্যাঁ n into n হ্যাঁ p 3টা গুণ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন একটা এক্সারসাইজ করি। যেমন ধরেন এখানে কি হবে, এখানে ধরেন অ্যারে লেন্থকে আমরা n ধরে নিব। তাহলে কি হবে, এই যে সামনের এই যে ফর লুপ, এটা কতবার চলবে বলেন তো? n বার। n বার, বাট যদি আমরা প্রিসাইজলি বলতে চাই এটা হবে হচ্ছে n+1 বার চলবে আর কি। ওই যে মনে আছে যে ফর লুপ লাস্টে একটা এক্সট্রা চেক করে ওটার জন্য। একবার বেশি চলবে। হ্যাঁ, বাট আমাদের কি জানেন, আমাদের তো আমরা তো দেখছি যে আসলে আমরা দেখবো যে এগুলো আসলে এত মানে বিগোর জন্য, বিগ অ্যানালাইসিসের জন্য আসলে এত খুঁটিনাটি মানে ক্যালকুলেট করার দরকার নেই। কেন করার দরকার নেই আমি একটু এখনই দেখাচ্ছি। এটাও ধরেন চলবে হচ্ছে n+1 বার। আর এই প্রিন্টের জন্য একটা ক্যালকুলেশন, এই দুটো অ্যাসাইনমেন্টের জন্য এক এক করে আরো দুটো ক্যালকুলেশন। তাহলে টোটাল আসে হচ্ছে, যদি হিসাব করি তাহলে আসে হচ্ছে 2n প্লাস কত হয় বলেন তো? 5 আসে, হ্যাঁ 300। এখন এটা তো আমাদের একটা ফাংশন, এর বিও কত বলেন তো? order of n অর্ডার অফ n। তাহলে দেখেন এই যে আমি কনস্ট্যান্ট গুলো ক্যালকুলেট করলাম, এদের কোনো ভ্যালু আছে? এই যে কনস্ট্যান্ট গুলো ক্যালকুলেট করলাম, এদের কোনো ভ্যালু নাই, ঠিক আছে? তাহলে আপনাকে যদি বিগ অ্যানালাইসিস করতে বলে তাহলে এই যে এক একটা স্টেপের জন্য এক এক করে কাউন্ট করা, এগুলো টাইম লস, ঠিক আছে? আর যদি আপনাকে বলে যে এক্সাক্ট নাম্বার অফ স্টেপস বের করে দাও, যে অ্যালগরিদমটা কতগুলো স্টেপস কমপ্লিট করবে n সাইজের একটা ইনপুটের জন্য, তখন এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাট বিগ অ্যানালাইসিসের সুবিধাই এটা। বিগ অ্যানালাইসিস হচ্ছে আমাদের খুব ইজিলি একটা অ্যালগরিদম কত সময় ধরে চলবে বা টাইম কমপ্লেক্সিটি কত সেটা নিয়ে একটা আইডিয়া পেতে সাহায্য করে। আচ্ছা, পরেরটাতে যাই। এখানে কি হয় বলেন তো? এখানে মনে করেন যে অ্যারের লেন্থ হচ্ছে n, আমরা nই ধরে নিব ইনপুট সাইজ সবসময়। এখন বলেন তো এটা কমপ্লেক্সিটি কত হবে? n into n। n into n, এখানে নাম্বার অফ, আচ্ছা n into n প্লাস 1 কেন হবে? বা n into n স্কয়ার হলো প্লাস আপনি 1 বললেন, তাই না? আচ্ছা, আচ্ছা কেউ কি লাস্টের ওয়ানটা তো স্যার ওই ব্র্যাকেটের ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়ান, আমি আপনাদের একটা কোশ্চেন করি। হ্যাঁ, এই অ্যালগরিদমটা মানে যারা এতক্ষণ বুঝছেন এটা ইজিলি বুঝতে পারছেন যে এটা অবশ্যই O অফ n স্কয়ার হবে। মানে আমি n স্কয়ার প্লাস 1 দিয়ে যা করি না কেন এটা তো বিগ অবশ্যই n স্কয়ার হবে, তাই না? আমরা তো এগুলো বাদ দিব, তাই না? এটা তো অনেক ইনটিউটিভলি বুঝতে পারছেন যে দুটো ফর লুপ যেহেতু পর পর আছে, এখানে আমাদের n into n হবে, n into n হলে n স্কয়ার হয়। যদিও এখানে এক দুটো স্টেপ বেশি লাগুক কম লাগুক সেটা ব্যাপার না, আমাদের বিগতে তো এগুলো বাদ চলে যায়, তো অফ n স্কয়ার। বাট আমি যদি আপনাদের বলি যে অ্যালগরিদমের এক্সাক্ট নাম্বার অফ স্টেপস কত, কি বলতে order পারবেন? of n square অর্ডার না, মানে সেটা তো বিগও গেল, ঠিক আছে? বিগও না, এক্সাক্ট নাম্বার অফ স্টেপস n+1 whole square। n+1 আচ্ছা, কে বললেন n+1 হোল স্কয়ার? স্যার আব্দুল্লাহ আল মামুন। আচ্ছা, আরো ভালো করে চিন্তা করার ট্রাই করেন। স্যার n into 1 স্যার n square plus 2n+1 দুইটা n স্কয়ার প্লাস 2n+1 2n প্লাস 1 2n প্লাস স্যার এটা তো স্যার r স্কয়ার প্লাস 1 প্লাস 2 হবে। কারণ স্যার শেষে প্রিন্টের জন্য আরেকটা অ্যাসাইনমেন্ট। sin স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। আচ্ছা, আমি আপনাদের একটু সুবিধা করে দিই, ঠিক আছে? ধরেন এই প্রিন্ট ফাংশনটা নাই, সাপোজ খালি লুপ চলে, তাহলে স্যার n স্কয়ার প্লাস 1। স্যার 2n plus 2 হবে। হাইলাইটার দিয়ে মুছে দিই।
যেন আপনাদের সুবিধা হয়, এটা মনে করেন নাই। আচ্ছা, চিন্তা করেন একটু, দেখেন বাইরের লুপ যখন একবার চলে, ভিতরের লুপ কয়বার চলে? n plus 1 বার। n+1 বার। তাহলে বাইরের লুপ চলে হচ্ছে n বার ইনটু n+1। আর আমরা জানি লাস্টে একটা এক্সট্রা ক্যালকুলেশন করা লাগে এই লুপটা ব্রেক করার জন্য, সেটা হচ্ছে আউটার লুপের একটা ব্রেকের জন্য একটা এক্সট্রা ক্যালকুলেশন। এইটা হচ্ছে আমাদের এখানে এক্সাক্ট স্টেপস যদি আমরা এই প্রিন্ট ফাংশনটা বাদ দিই। সবাই কি বুঝতে পারছেন কেন? কারণ আমরা আগে যে একটা এক্সট্রা 1 যোগ করতাম এটা হচ্ছে যে লুপ ব্রেকের জন্য। এখন দেখেন ভিতরের যে ফল লুপ এটা কিন্তু প্রতিবার ব্রেক হচ্ছে, তাই না? প্রতিবার ব্রেক হয়ে আবার সে উপরের লুপের কাছে যাচ্ছে। বুঝতে পারছেন এখানে কেন n × n+1 দিয়েছি? জি স্যার। এটা হচ্ছে এক্সাক্ট নাম্বার অফ স্টেপস যদি আমরা ভিতরে প্রিন্ট ফাংশনটা বাদ দিই। প্রিন্ট ফাংশনটা যদি নেই তাহলে আসলে এই জায়গায় জাস্ট এক্সাক্ট ইট জাস্ট 2 ইনটু হবে, ঠিক আছে? 2 ইনটু n ইনটু n+1 +1, ঠিক আছে? কারণ প্রতিবার যখন ভিতরে লুপ চলবে, আচ্ছা এখানে 1 হবে না, সরি এক্স্যাক্টলি 2 দিয়ে দিলে হবে না, 2 দিয়ে দিলে হবে না, আমাদের এখানে ভিতরে প্রিন্ট যেই যদি প্রিন্ট ফাংশনটা রাখতাম ভিতরে প্রিন্ট হতো কেবল n² বার। এইটা হচ্ছে আমাদের প্রিন্ট স্টেটমেন্ট সহ এক্সাক্ট নাম্বার অফ স্টেপস। আর প্রিন্ট যদি বাদ দেন তাহলে এইটা হচ্ছে জাস্ট নাম্বার অফ স্টেপস। এখন এটা যাই হোক না কেন n × n+1 +1 n², সেটা যাই হোক না কেন এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে n², এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। এখানে কি হবে? এখানে বিগ অফ n n² স্কয়ার। হবে। আচ্ছা, আচ্ছা এইটা করেন তো কি করে করবেন এটা? এই দেখেন এখানে একটা অ্যারে আছে, অ্যারেটা এখানকার মতো না অ্যারেটা, ঠিক আছে? অ্যারেটা কি হয়? অ্যারেটা হচ্ছে প্রথমে 0 থেকে শুরু হয়, অ্যারে লেন্থ পর্যন্ত চলে, সেকেন্ড লুপটা চলে। কিন্তু এই ফাংশনটা একটু ডিফারেন্ট। কি ডিফারেন্সটা কি? প্রথম মানে আউটার লুপটা হচ্ছে 0 থেকে লেন্থ পর্যন্ত যাবে, ঠিক আছে? কিন্তু ভিতরটা কিন্তু i+1 থেকে শুরু হচ্ছে, সে কিন্তু মানে 0 থেকে শুরু হচ্ছে। তার মানে এটা বলতে পারবো না যে প্রথম লুপটাও n বার চলতেছে ভিতরের লুপটাও n বার চলতেছে, এরকম না। তো চিন্তা করেন তো তাহলে এটা কিভাবে করবেন? আর ভিতরের লুপটাতে আগেরটাতে যেরকম ছিল n+1, এটাতে শুধু n পর্যন্ত হবে। না স্যার, ভিতর লুপটা n-1 পর্যন্ত ছিল। n-1 কেন? এটা তো চলতেছে i থেকে। চিন্তা করেন, হ্যাঁ এটা চিন্তা করেন, এটা i থেকে চলতেছে। তার মানে এই লুপটাতে কোনটা থেকে কত থেকে শুরু হবে এটা আবার বাইরের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা এটা হয় আমি আপনাদের একটু ধরে দিই, ঠিক আছে? আমি ট্রাই করবো একটু বলার, একটু ধরে দিই, ঠিক আছে? আমরা বাইরের লুপটা দিয়ে চিন্তা করি। বাইরের লুপটা মনে করেন i = 0 থেকে শুরু হবে, শুরু হয়ে শেষ হবে হচ্ছে n এ যে, ঠিক আছে? আচ্ছা এটা আবার একটা দুটো স্টেপ লিখি। i = 1 হতে পারে, আর i = 2 হতে পারে, এরকম। আচ্ছা এই কালারটা কি দেখা যাচ্ছে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা তাহলে ইরেজার দিয়ে নিচে এই দুটো একটু কেমন হয়ে গেছে এগুলো কেটে দিই। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, ডট ডট দিয়ে ধরেন আমি এখানে লিখলাম i = n পর্যন্ত যাবে, ঠিক আছে? আচ্ছা এখন যখন i যখন 0, তখন ভিতরের লুপটা কয়বার চলে বলেন তো? ভিতরের লুপটা চলে হচ্ছে i থেকে n পর্যন্ত, মানে 1 থেকে n পর্যন্ত চলে। 1 থেকে n পর্যন্ত চলা মানে হচ্ছে ধরেন n -
n প্লাস 1 না, i থেকে যদি 1 থেকে শুরু হয় তাহলে n মাইনাস 1 হবে, ঠিক আছে? ও i যখন 1 তখন ভিতরের লুপটা চলে হচ্ছে 2 থেকে, দেখেন i প্লাস 1 আছে, তাহলে ভিতরের লুপটা চলে হবে 2 থেকে n পর্যন্ত। তো 2 থেকে n পর্যন্ত চললে ভিতরের লুপটা চলবে হচ্ছে n minus 2 n মাইনাস 2 পর্যন্ত, মানে n মাইনাস 2 বার। আর ধরেন আমি প্রথমে সিম্পলিসিটির জন্য এই প্রিন্ট ফাংশনটা অ্যানালাইসিস বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরেন প্রিন্ট ফাংশনটা নাই, আমরা জাস্ট লুপ চলার ক্যালকুলেশন করতেছি। আবার i যখন 2 তখন ভিতরটা কবার চলবে? n minus 3 n মাইনাস 3 বার। যখন এরকম করতে করতে কি হবে, এরকম করতে করতে 1 আসবে, লাস্টের বার আসলে লুপ চলবেই না, কারণ এখানে আমাদের i যখন n হবে, মানে n হবে তখন এখানে n প্লাস 1 হবে, সেটা লেস দেন অ্যারে লেন্থ থাকছে না, ঠিক আছে? মানে একেবারে লাস্টের বার আমাদের এই লুপটা চলবেই না, ঠিক আছে? 0 হবে। তার মানে আমাদের আসলে অ্যালগরিদমের স্টেপ কয়টা? আমি কি অ্যালগরিদমের এই পাঁচটা যদি যোগ করে দিই, এটাই অ্যালগরিদমের নাম্বার অফ স্টেপস না? যে i এর জন্য ভিতরেরটা চলতেছে n মাইনাস 1 বার, এইগুলো যোগ করলে আমি টোটাল নাম্বার অফ স্টেপস পাবো না? যদি এইগুলা যোগ করে দিই, এইগুলা খেয়াল করেন তো, জি স্যার পাবো। বুঝতে পারতেছেন যে আমি জাস্ট স্টেপ কাউন্ট করতেছি, যে যখন i ইকুয়াল টু 0 তখন অ্যালগরিদমটা n মাইনাস 1 বার ঘুরতেছে এর মধ্যে, এই যে এখানে ঘুরতেছে। তারপর আবার যখন একটা স্টেপ বাড়ায় তখন দেখলাম যে i যখন 1 তখন সেখানে n মাইনাস 2 এ 2টা স্টেপ হচ্ছে, i যখন 2 তখন ভিতরে হচ্ছে n মাইনাস 3 বার স্টেপ হচ্ছে। তো এগুলো যোগ করতে হয় আমাকে। তো যোগগুলো কিভাবে করা যায়? আমি একটু কালারটা একটু চেঞ্জ করে নিই, কালার চেঞ্জ করে হোয়াইট করি, তাহলে এটা আসলে যোগটা আসলে কেমন? 1 0 1 2 প্লাস এরকম করতে 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 n মাইনাস 1। আচ্ছা, আর কেউ কিছু মনে করতে পারতেছেন এটা আসলে কি? আচ্ছা, ওই এটা কি n আচ্ছা, into n আচ্ছা, minus 1 divided একটু দাঁড়ান, সবাই কি আমার সাথে সেম পেজে আছেন? পেজে আছেন বলতে মানে সবাই কি এটা বুঝতে পারছেন সিনারিওটা? এভরিওয়ান সব ক্লিয়ার যে কিভাবে আমরা করতেছি? জি স্যার। আচ্ছা, এখন যখন আমরা যোগ করব এই যে 0 প্লাস 1 2 3 এরকম করতে করতে n মাইনাস 1, এখন এখন এটা তো আপনাদের কোনো হিট করতেছে কিনা দেখেন তো, কিছু মনে করতে পারেন কিনা যে এরকম কোনো কিছু আগে মনে হচ্ছে শিখছেন স্যার কিনা? একদম সব জি স্যার। ওই যে n minus 1 divided by 2 মনে আছে যে প্রথম nটা ন্যাচারাল নাম্বারের যোগফল আমরা যদি করতাম এরকম করে করে n পর্যন্ত নিতাম, তাহলে প্রথম nটা ন্যাচারাল নাম্বারের যোগফল এরকম করে লিখতাম n ইনটু n প্লাস 1 বাই 2, এরকম একটা সূত্র ছিল, মনে আছে আপনাদের? জি স্যার। ঠিক আছে, এখন দেখেন এখানে এখানে n এর জায়গায় n মাইনাস 1 বসালে কি হবে? এখানে এরকম হবে যে n ইনটু n মাইনাস 1 বাই 2, এরকম একটা জিনিস হবে, ঠিক আছে? এখন দেখেন এই ফাংশনটা আসলে কি রকম? এই ফাংশনটা হচ্ছে এরকম n স্কয়ার বাই 2 মাইনাস n বাই 2, ঠিক আছে? এখানে সবচেয়ে পাওয়ারফুল কি? স্কয়ার। n square। square এখন যখন পাওয়ারফুল স্কয়ার তাহলে এটার বিগ কি হবে? বিগ of n square এল স্কয়ার। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এটা আমরা কিভাবে বের করলাম? জি স্যার। আচ্ছা, ওকে, আচ্ছা, এই সূত্রটা এটা সূত্র ঠিক আছে, আমাদের আসলে সূত্রটা ঠিক মনে আসতেছে না, কারণ কি মনে আছে? এক্স্যাক্টলি এরকমই তো আমার সূত্র মনে হয়, এরকমই n না স্যার, ইনটু n 1 থেকে n এর জন্য ঠিক আছে। তার আমি একটু চেক করি, এই অ্যাড এর সূত্রটা আমার মাথায় ঠিক আসছে না এবার। হ্যাঁ, এটাই এরকম। আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা নেক্সট এক্সাম্পলে যাই। আচ্ছা, ওইটা তো স্যার আমরা হচ্ছে সেকেন্ড ফর লুপটার জন্য করলাম স্যার, তাহলে ফার্স্ট ফর লুপের জন্য কিছু করলাম না।
আচ্ছা, ওই যে ফার্স্টের ফর লুপ ধরেই তো আমি সেকেন্ড ফর লুপ কবার চলবে সেটা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, আমি আপনার কথা বুঝতে পারছি যে আসলে আমরা প্রথম ফর লুপের ইনক্রিমেন্ট তো চিন্তা করলাম না, তাই না? কারণ প্রথম ফর লুপ, আচ্ছা যদি প্রথম ফর লুপ ইনক্রিমেন্ট চিন্তা করি, প্রথম ফর লুপের ইনক্রিমেন্ট হয় হচ্ছে n টাইমস। মানে আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন, বাট ওগুলো আসলে বিগ ওর জন্য নেসেসারি না। আমি আপনাদের দেখাচ্ছি কেন নেসেসারি না। স্যার যদি এখন কমপ্লিটের জন্য আমি হিসাব করতাম। এক্সাক্টের জন্য যদি হিসাব করতেন তাহলে দেখেন আমরা তো এখানে যেটা ক্যালকুলেট করছি সেটা হচ্ছে সেকেন্ড ফর লুপ কবার চলে, ঠিক আছে? সেকেন্ড ফর লুপ কবার চলে সেটা আমরা হিসাব করলাম, যেহেতু এটা একটু কমপ্লেক্স ছিল, এটা সিম্পল ছিল না, এটা হচ্ছে প্রথম ফর লুপের উপর ডিপেন্ড করতো। কিন্তু ফার্স্টের ফর লুপ তো ফিক্স, ফার্স্টের ফর লুপ তার অন্য কারোর উপর ডিপেন্ড করছে না। ফার্স্টের ফর লুপ চলতে হচ্ছে n বার, যদি আমরা প্রিসাইজলি ধরি তাহলে n+1 বার। তো আমরা এই ফাংশনের সাথে যদি n+1 যোগ করে দিন, আসলে বিগ ওর কোনো চেঞ্জ হয় না। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন এটা? আচ্ছা, আমি তাহলে এগুলো একটু মুছে দিই, এগুলো মুছে দিই, এগুলো আমরা বুঝে গেছি। আচ্ছা, দেখেন এইখানে যে আমরা যেটা ক্যালকুলেশন করেছি এই জায়গায়, এই যে n-1, n-2, n-3, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে আমাদের যে এই ফর লুপটা আছে, এই যেখানে এই যে আমি ইয়েলো কালারের বাউন্ড করা যে ফর লুপটা আছে, এটা কতবার রান হয়েছে, তাই না? এটা কতবার রান হয়েছে আমরা পাইলাম এরকম n-1/2। এখন আমি যদি এক্সাক্ট নাম্বার অফ স্টেপস বের করতে চাই, তাহলে তো আমাকে এটাও বের করতে হবে যে উপরে যে এই ফর লুপটা ছিল তার মধ্যে ক্যালকুলেশন কয়টা হয়েছে। এখন উপরের ফর লুপটা হচ্ছে i = 0 থেকে এই অ্যারে লেন্থ পর্যন্ত চলে। কতবার চলবে এটা? এটা চলবে হচ্ছে n+1 বার চলবে। তাই বুঝতে পারছেন এটা? জি স্যার। এটা হচ্ছে এক্সাক্ট ক্যালকুলেশন। এখন দেখেন এই n+1 যোগ করার পরও আমাদের আসলে বিগ ও নোটেশনের কোনো চেঞ্জ হয় না, আমাদের ঠিকই সেই আগের মতো স্কয়ারই থাকে, n²/2 থাকে হচ্ছে সবচেয়ে প্রমিনেন্ট টার্ম। এখানে আসে হচ্ছে n/2 আসে প্লাস n+1 আসে। বিগ ওতে আসলে এই লিনিয়ার টার্ম, যখন একটা স্কয়ার টার্ম আসবে লিনিয়ার শর্ট টার্ম বাদ চলে যাবে। স্যার এক্সাক্ট ক্যালকুলেশনের সময় প্রিন্টের লাইনটা কি ক্যালকুলেশন করা আলাদাভাবে? যদি এক্সাক্ট ক্যালকুলেশন করতে বলে, এটা খুবই টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিসের জন্য খুবই হচ্ছে ইররিলেভেন্ট, বা এক্সাক্ট ক্যালকুলেশন আমরা করি না, আমরা সবসময় বিগ ও বা অ্যাসিম্পটোটিক নোটেশন ক্যালকুলেশন করি। বাট আপনি যখন চাচ্ছেন যে ধরেন ভিতরেরটা কতবার চলবে, ভিতরেরটা চলবে কতবার সেটা যদি হিসাব করতে চান, তখন হচ্ছে জাস্ট ভিতরের লুপগুলো কয়বার চলছে তার থেকে এক কম দিয়ে যোগ করতে হবে, কারণ ভিতরের বাইরের লুপটা এক বেশি বার চলে জাস্ট লুপ ব্রেক করার জন্য। এক্সাক্ট ক্যালকুলেশন যদি করতে বলে তখন যদি প্রিন্ট স্টেটমেন্ট থাকে ওটা কনসিডার করতে হবে। আচ্ছা স্যার আমাদের কোশ্চেনে কি বিগো আসবে, লাইক বলে দিবে যে বিগো বের করো? হ্যাঁ, বিগো এটাই বলবে, বিগো বলতে এটাই বলবে। হ্যাঁ, আপনাকে যদি অ্যানালাইসিস বলে, যদি এরকম বলে যে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করো অমুক অ্যালগরিদমে, তাহলে আপনি ধরে নেবেন যে ওখানে বিগো নোটেশনে কি হবে সেটাই বের করতে বলছে। বুঝতে পারছেন? ওকে স্যার। আচ্ছা, ওকে। এখন দেখেন এখানে আমাদের একটা অ্যালগরিদম আছে। দেখেন এখানে আমাদের ক্যালকুলেশনটা কি রকম, যে আমাদের দুটো অ্যারে আছে, অ্যারে এ আর অ্যারে বি।
আমাদের কি হয়, মনে করেন প্রথম অ্যারের লেন্থ হচ্ছে n, পরের অ্যারের লেন্থ ধরে আমরা নিই n ধরে নিই, ঠিক আছে? তা সে একটা কাজ করতেছে ইফ দিয়ে, ইফ অ্যারে i যদি লেস দেন অ্যারে j হয় তাহলে কিছু একটা প্রিন্ট করতে বলছে। এখন আমরা একটা কনসেপ্ট শেখার জন্য ধরে নেই যে এখানে আমাদের এক্সাক্ট ক্যালকুলেশন করতে হবে। এখন এটা কি কোনোভাবে সম্ভব যে আসলে আমরা আগে থেকে বুঝে যাব যে এই লেস দেন সাইনটা হোল্ড করবে কি করবে না? আমাদের প্রবলেমটা বুঝতে পারছেন? আমাদের তো বের করতে হবে যে আসলে প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হবে কি হবে না। এখন আমাদের অ্যারে না দিলে তো আমাদের আগে থেকে বোঝার চান্স নেই যে অ্যারে i তম ইন্ডেক্সটা এই অ্যারে বির যে তম ইন্ডেক্স থেকে ছোট হবে কি হবে না। জি স্যার, এটা আগে জানা যাবে না, এটা আগে থেকে জানা যাবে না। কিন্তু আমরা আসলে কিসে ইন্টারেস্টেড বলেন তো? কোন জিনিসটা ইন্টারেস্টেড? আমরা ইন্টারেস্টেড হচ্ছে ওর্স্ট কেসে, বা আমাদের অ্যালগরিদমে হাইয়েস্ট কত টাইম লাগতে পারে। মানে আমাদের মোটিভেশনটা কি বুঝছেন? যে আমাদের অ্যালগরিদম আসলে এর থেকে খারাপ টাইম দিবে না, ঠিক আছে? এরকম একটা জিনিস আমাদের করতে হবে কি, আমাদেরকে যখন অ্যানালাইসিস করব তখন এই ইফ স্টেটমেন্টকে ট্রু ধরে অ্যানালাইসিস শুরু করতে হবে। মানে এটাই হচ্ছে ওর্স্ট কেস। বেস্ট কেস কি হতে পারে? বেস্ট কেস হতে পারে যে আমাদের এই অ্যারে বি এর মধ্যে যত এলিমেন্ট আছে সবাই হচ্ছে অ্যারে আই থেকে ছোট, সেক্ষেত্রে কোনো প্রিন্ট স্টেটমেন্ট এক্সিকিউট হবে না। বাট আমরা তো এরকম চাই না, সেটা তো বেস্ট কেস সিনারিও। সেখানে আমাদের অ্যালগরিদম কিছু প্রিন্ট করবে না, তাড়াতাড়ি এক্সিকিউট করে শেষ হয়ে যাবে। কিন্তু যদি এরকম হয় যে অ্যারে বি এর প্রতিটা এলিমেন্ট অ্যারে আই থেকে বড়, সেক্ষেত্রে তো এই স্টেটমেন্ট প্রতিবার ট্রু হবে। মানে আপনারা মনে হয় এখনো পড়ে দেখার টাইম পাননি, বাট আমার কথাগুলো শোনেন, বাসায় যে বা ফ্রি টাইমে একটু যদি কোডটা খেয়াল করেন তাহলে দেখবেন যে যদি অ্যারে বিটা, অ্যারে বি এর প্রত্যেকটা এলিমেন্ট যদি অ্যারে এর প্রতিটা এলিমেন্ট থেকে বড় হয়ে যায় তাহলে কি হবে? ইফ স্টেটমেন্টটা সবসময় ট্রু হবে। এটা হচ্ছে আমাদের অ্যালগরিদমের ওর্স্ট কেস। আর যদি এরকম হয় যে অ্যারে বিটার প্রতিটা এলিমেন্ট আমাদের অ্যারে এর প্রতিটা এলিমেন্ট থেকেই ছোট, তাহলে এটা আসলে সবসময় ফলস হয়ে যাবে, মানে কোনোভাবেই এক্সিকিউট হবে না। সেটা আমাদের বেস্ট কেস। তো আমরা হচ্ছে মনে করেন আমরা যখন অ্যালগরিদম অ্যানালাইসিস করবো তখন আমরা হচ্ছে ধরেন নিজেদেরকে চিন্তা করে নিতে, আমরা হচ্ছে একটা অনেস্ট বিজনেসম্যান। আমরা কি করি? আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের বাজে জিনিসগুলো বলে দিব, বা সবচেয়ে খারাপ কেসে কেমন কাজ করবে সেটা আমি বলে দিব। আমরা যখন অ্যানালাইসিস করব আমরা ধরে নিব যে আমাদের অ্যালগরিদম ওর্স্ট কেস সিনারিওতে কেমন কাজ করে। এটা কেন আসলে ইম্পর্টেন্ট? যেমন ধরেন আপনি মনে করেন একটা সার্ভার বানাচ্ছেন। এখন সার্ভারটা যখন কোনো লোড থাকে না তখন খুব ফাস্ট, মানে ধরেন মানুষ যখন একজন দুজন করে ঢোকে তখন খুব ফাস্ট কাজ করে। বাট ধরেন সার্ভারে যখন আপনারা একসাথে অনেকজন ঢুকতে চান তখন ক্র্যাশ করে ফেলে। যেমন আমাদের আগের ইএলএমএসটা ছিল, আপনারা যখন সাবমিট করতে যেতেন তখন হ্যাং করতো, মানে চলতো না, আপনাদের সাবমিশন নিত না। তো একটা অনেস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কি বলতে হবে আমাদের? বলতে হবে যে যখন অনেক বেশি লোড থাকবে, আমাদের সার্ভার যখন ওর্স্ট সিনারিও ফেস করবে তখন আমাদের সার্ভারের বিহেভিয়ারটা কেমন হবে। ঠিক একইভাবে আমরা যখন অ্যালগরিদম অ্যানালাইসিস করব তখন আমরা বলবো যে আমাদের সবচেয়ে ওর্স্ট কেস সিনারিওতে আমাদের অ্যালগরিদম কত টাইম নেবে। যখন আমরা এরকম ইফ এলস দেখবো যে এটা আসলে ইনপুট আসার আগে বোঝা যাচ্ছে না, আমরা তখন করব কি, ওর্স্ট কেসে কেমন টাইম লাগবে সেটা বলে দিব। ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আমরা আজকে এই পর্যন্ত রাখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরের দিন আমাদের আর কয়েকটা এক্সাম্পল আছে, এগুলো দেখবো, আমাদের তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি যে ওর্স্ট বললাম আর বেস্ট কেস বললাম, ঠিক আছে, এই দুটার মধ্যে একটা কেস আছে, সেটা হচ্ছে বলা হচ্ছে অ্যাভারেজ কেস।
তার মানে হচ্ছে অন অ্যাভারেজ কেমন কাজ করবে, তো সেইটার অ্যানালাইসিস হচ্ছে, এটার অ্যানালাইসিসটা হচ্ছে আসলে মানে মানে আমাদেরকে আসলে ট্রু পিকচারটা দেয়। যেমন ধরেন ইএলএমএস এ অন অ্যাভারেজ কেমন মানুষ অ্যাক্সেস করে তার উপর আমি বলতে পারি যে আসলে আমাদের ওয়েবসাইটটা রেসপন্স কেমন হবে। তো এটার জন্য কিছু প্রবাবিলিস্টিক অ্যানালাইসিস করা লাগে, সেটা হচ্ছে আমাদের সিলেবাসে মানে আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত না। সেখানে কিছু প্রবাবিলিটির ম্যাথ করতে হয়, কিছু ক্যালকুলাস করতে হয়, তা ওটা আমরা ওই কেসে যাব না। আমরা অনেক অনেস্ট স্ট্রেট ফরওয়ার্ড, আমরা হচ্ছে যখন কোনো অ্যালগরিদম দিবে আমরা কোর্স কেস চিন্তা করে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করব। আচ্ছা, আপনারা করবেন কি, আপনারা একটু নিজেরা এটা স্টাডি করার চেষ্টা করবেন, আর নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই টপিকটা শেষ করে ফেলবো। আজকে এই পর্যন্ত, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা করবো।